কেমন আছেন সবাই? আজকে আমি সার্জিস হাসনাত সহ সমন্বয়কদের যে নাটক এবং আমাদের মিডিয়ার যে একটা কারসাজি সেটা নিয়ে একটু কথা বলবো। সার্জিত হাসনাত এরা যা করছে এরা মানে ভাববেন না যে এরা না বুঝে না জেনে শুনে করছে। এই যে একটা বিতর্ক তৈরি করার একটা চেষ্টাও, অ্যাক্সিডেন্ট হোক এবং অ্যাক্সিডেন্টের মধ্যে ফল্ট হোক, এবং আমরা সবাই যে সমালোচনা করছি আলোচনা করছি এবং এরা নাটকীয় ভঙ্গিতে কিছু ছবি দিল, এই সবগুলোর পিছনে আসলে ওই প্ল্যান আছে, মানে কারণ আছে। এখন দেখেন মানে হঠাৎ করেই কিন্তু আহ, চিন্ময় প্রভুর উপর যে আক্রমণটা হলো এবং তাকে যে অ্যারেস্ট করা হলো, এবং হিন্দুদের উপর যে আক্রমণ, বিষয়টা কিন্তু চাপা পড়ে গেল। এখন সবাই আমরা হাসি ঠাট্টা করছি সারজিৎ হাসনাতের কাণ্ড কারখানা নিয়ে, নাটক নিয়ে। এবং মিডিয়া, আমাদের মিডিয়া এটার সাথে একটা অদ্ভুত রকমের একটা আচরণ করে যাচ্ছে। সেটা শুরু থেকেই আপনারা জানেন ভালো করে যে সেই জুলাইয়ের আন্দোলন থেকে শুরু করে মিডিয়া কিন্তু একটা বড় ভূমিকা রেখেছে। মানে যখন একেবারে শুরুর দিকে যখন হচ্ছে সরকার কোটা পদ্ধতির মানে মেনেই নিল, ছাত্রদের দাবি মেনে নিয়ে সরকারই যখন হচ্ছে লড়াই করলো ছাত্রদের পক্ষ নিয়ে, এমনকি আমরা ওই যে ছাত্রলীগের নেতাদেরকেও দেখেছি যারা মানে সমন্বয়কদের তখনকার ওদের সাথে কথা বলতে গিয়েছে হলে, এবং ওদের সাথে মানে একসাথে আসলে আন্দোলনের সাথে সহমত জানানো এবং একই সাথে মানে হচ্ছে যে সরকারের পক্ষ হয়ে কাজ করা, ওই বিষয়গুলো আমরা দেখেছি। কিন্তু ওই জিনিসগুলো কখনোই আসলে মিডিয়াতে আসেনি। এবং মিডিয়া আরেকটা বিষয় খুব দারুণভাবে চাপা দিয়ে গেছে, সেটা হচ্ছে যে এই যে আন্দোলন চলাকালীন সময়ে সরকারের যে একটা সহনশীলতা ছিল, তো ওই সময়ে পুলিশের যে একটা সহনশীলতা ছিল, এই প্রসঙ্গে আমি দু একটা ভিডিও দেখাবো আপনাদেরকে, যেহেতু আমরা এই ইস্যুটা নিয়ে কাজ করছি। এখন ওই সহনশীলতার জায়গাটা কিন্তু আমাদের মিডিয়া দেখায়নি। সো এটা আসলে মানে এদের মানে পুরো আন্দোলনে একটা বড় ভূমিকা রেখেছে, যে মিডিয়ার একটা আমরা যেটা বলতে পারি সেটা হয়েছে। এবং স্বাভাবিকভাবেই মানে এখন পর্যন্ত আপনারা জানেন যে অনেক সাংবাদিক অ্যারেস্ট হয়েছে, অনেক সাংবাদিক পলাতক আছে, অনেক সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং সেই ক্ষেত্রে মানে সংবাদপত্রের স্বাধীনতা বলে যে একটা বিষয়, সেটা আমার মনে হয় না আজকের মতো পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে আগে কখনো কোথাও হয়েছে। আমার মনে হয় না সারা বিশ্বে আসলে এরকম মানে শুধুমাত্র দেশি সংবাদপত্র না, বিদেশি সংবাদপত্রগুলোকে আসলে ঠিকভাবে হচ্ছে যে নিউজ করতে দেওয়া হচ্ছে না, মানে করা যাচ্ছে না, বা হচ্ছে যে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে যেখানে ওরা আসলে আসল নিউজও পাচ্ছে না, বা লোকাল করেসপন্ডেন্টস যারা আছে ওদেরকে কোনো না কোনোভাবে কিনে ফেলা হয়েছে। সো এই মানে কিন্তু এই প্রতিফলনটা হয়তো আপনারা দেখতে পান যখন আপনারা নিউজ পেপার পড়েন বা দেখেন। সো আমরা এগুলো একটু আজকে আলোচনা করব, দেখি চলেন। তো প্রথমে আপনাদের এই ভিডিওটা দেখাই। এটা প্রায় 4,72,000 বার দেখা হয়েছে ফেসবুকে আমার। আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন বা কেউ কেউ দেখেন। সবচেয়ে বেটার হয় সেটা দেবো। আর জনদুর্ভোগটা কমে ফেলো, জনদুর্ভোগটা সহভাগে তোমার সেটা সহভাগে নিয়ে আসতে পারো। তাই এখন কারণ এখন তো অ্যাপেলেট ডিভিশন যেটা করার এবার ডিভিশনের আগে করে স্টে ওটা সেটা তো দিয়েছি। এখানে কন্টিনিউ করো, এখানে করে তোমাদের বৃহস্পতিবার ছিল নাকি কর্মসূচি করো, ক্যাম্পাসই করো, মানে রাস্তাঘাটটা এগিয়ে গেলে সবার সুবিধা। কারণ অ্যাপেলেট ডিভিশনের পক্ষে সর্বোচ্চ যাবে, সাধারণত এটাও রেয়ার কেস এভাবে দেন আইগো ডিভিশনের আইগো দেয়, এটাও দেওয়া। আর সরকার আসলে এটা সংস্কার প্রয়োজন, সংস্কার প্রয়োজন এবং ইনশাআল্লাহ সংস্কার। আর ভাই আপনারা বেশি প্রভাব রাখতে পারবেন, আপনারা একটু বলেন ভালো করে। তোমরা এটাকে শান্তিপূর্ণ করে দিকে নিয়ে যাও, শান্তিপূর্ণ দিকে নিয়ে যাও। কারণ এটা তো যেহেতু একটা পলিসির ডিসকাশনের বিষয়, আলোচনা করে তাড়াহুড়ো করে তো সমাধান করা। এখন এই ভিডিওটাতে আপনারা দেখলেন যে ছাত্রলীগের সভাপতি যে সাদ্দাম কিন্তু হচ্ছে যে হলে গিয়েছে এবং সার্জিসের সাথে খুব সুন্দরভাবে তাকে বোঝানোর চেষ্টা করছে যে তার আন্দোলনের সাথে আছে এবং সেটাকে মানে কিভাবে শান্তিপূর্ণ অবস্থানের দিকে নিয়ে যাওয়া যায় এবং কিভাবে আসলে যেহেতু দাবি মেনে নেওয়া হচ্ছে। সো সার্জিসও হচ্ছে খুব বিনয়ের সাথে জি ভাইয়া বলে খুব আচরণ করলো, ইয়ে করলো। কিন্তু তারপরে দেখা গেলো যে আন্দোলনটা আসলে পুরোপুরি মোটিভ চেঞ্জ হয়ে গেল। এবং এই বিষয়টা
মিডিয়া কিন্তু ওইভাবে কখনোই তুলে ধরেনি, যেটা আসলে স্পার্ক করেছে আরও বেশি। এবং এই মিডিয়া আমি নিশ্চিতভাবে মানে জানি যে মিডিয়া হয়তো এখন সাফারার অথবা না। ওই দিন আসলে আমাদের এক বড় ভাই সাগর ভাই টরন্টো থেকে, উনি একটা মানে মিডিয়া বিষয়ক একটা পোস্ট করেছিলেন, যেখানে আমি আসলে মানে আমার মন্তব্যটা ছিল একদিক থেকে আমার মনে হয় মিডিয়া আসলে খুশি, কারণ এই যে ক্লিক বেইটার এখন বেশিরভাগই তো ওদের ব্যবসা আসলে অনলাইনের যে ইনকাম, যে কোনো নিউজ ছাপানোর পরে সেটা ইউটিউব থেকে যে ইনকাম করে বা ফেসবুক থেকে ইনকাম করে, সেটা হয়ে গেছে এখন ওদের মেইন ইনকাম। এখন দেশে ক্রাইসিস চলাকালীন সময়ে মিডিয়ার জন্য এটা একটা বিশাল ব্যবসা, প্রতিদিন মানে অসংখ্য নিউজ, মানে অভাব নাই কোনো। আর এই ইচ্ছা করে দেখা যায় যে এখানে একটু ছাড়ে ওখানে একটু ছাড়ে, এটা নিয়ে আলোচনা সমালোচনা। একই রকমভাবে এই যে ধরেন সারজিৎ হাসানের যে গতকালের যে বিষয়টা অ্যাক্সিডেন্ট, মানে যে কোনো সময় যে কোনো ক্রাইসিসে আসলে মিডিয়ার ব্যবসা ভালো হয়। এবং এদের জন্য হচ্ছে যে মানে কারো মানে হয়তো ঘর আগুনে পড়লো, সেই আগুনে পোড়ার ভিডিও হয়তো 10 লক্ষ টাকার ক্ষতি হলো, সেই আগুনে পোড়ার ভিডিও হয়তো থেকে মিডিয়া কামাই করে নিবে 10 লক্ষ টাকা, যার ঘর পড়লো তার হয়তো কিছুই না। তো এখন বাংলাদেশের মিডিয়া আসলে এরকমই, মানে মানে ওই হলুদ সাংবাদিকতা যেটা বলে সেটা আমরা অনেক আগে থেকেই দেখেছি। এবং এমনকি প্রথম আলো ডেইলি স্টারেরও অনেক রেকর্ড আছে যে অনেক সাজানো নাটক ওরা বিভিন্ন সময়ে প্রকাশ করেছে। তারপরও মানে একটা যে আপনার মিডিয়ার একটা যে নৈতিক দায়িত্ব থাকে, সামাজিক দায়িত্ব থাকে, সেই জায়গাটা আমরা এখন পুরোপুরি মিসিং দেখতে পাচ্ছি সাংবাদিকদের মধ্যে। যে কারণে আসলে ইলন মাস্ক যেটাকে বলে যে সিটিজেন জার্নালিজমের প্রভাব অনেক বেশি বাড়ছে, যে কারণে আমাদের মতো আমরা যারা এখন ইউটিউব ভিডিও বানাচ্ছি এবং আমরা যারা হচ্ছে যে আসলে কাজ করার জন্য কাজ করছি, তারা থেকে সংবাদ করছি, টাকা ইনকামের জন্য আমরা কোনো আলোচনা করছি না, তাদের বা ছোট ছোট নিউজ পেপার অনেকগুলো, যেমন বিডি ডাইজেস্টের কথা আমি এর আগে উল্লেখ করেছিলাম ভিডিওতে, যারা ভালো করছে। কারণটা হচ্ছে যে এদের মানে পয়সা ইনকামের কোনো তাগিদ নাই, এদের তাগিদটা অন্য জায়গায়, এদের তাগিদটা হচ্ছে সামাজিক দায়িত্ব থেকে। আমার তাগিদটা হচ্ছে সামাজিক দায়িত্ব থেকে। আমি এই ভিডিও এই যে সারাদিন কাজ করেছি আজকে 12 ঘন্টা, তারপরে এসে বসেছি আপনাদের সাথে কথা বলার জন্য, এবং এই সময়টা আমি দিচ্ছি এক হচ্ছে যে আমি ভেতর থেকে একটা তাগিদ অনুভব করি, এই জন্য দিচ্ছি, এবং আমি সামাজিক দায়িত্ব বোধ থেকে করছি, যে কাজটা আসলে বাংলাদেশের মিডিয়া করছে না। সো আমি একই রকমভাবে ওই আন্দোলনের সময়কার আরেকটা ভিডিও দেখাই, হয়তো আপনারা দেখেছেন বা দেখেননি, কারণ হচ্ছে যে অনেকেই আসলে ওই সময়টাতে হয়তো আমাকে ফলো করতেন না, এই জন্য আমি একটু কুইকলি দেখাই। অনলাইনে করে ভালো ভাইয়া প্লিজ, আজকে অনেক পরিশ্রম করেছো, চলে যাও ভাইয়া, ক্লান্ত তোমরা সবাই, যাও ভাইয়া প্লিজ। শহীদ মিনারে গেলে আমরা সংবাদ সম্মেলন করতে পারি, প্লিজ ভাইয়া ওখানে শেষ করে দিই। না ভাইয়া প্লিজ, ওখানে যাও, এখানে সাংবাদিক ভাইরা আছে, এখানে দুটো কথা বলে ভালো। না 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 ভাইয়া, দেখো তোমরা আছো সমন্বয়ক যারা এখানে সংবাদকর্মীরা আছেন, এখানে কথা বলে শেষ করে দাও, আর ওদিকে আগেও না, সারাদিন অনেক পরিশ্রম করছো। তোমরা এখন তোমরা তো সব কিছু করে তোমরা চলে আবার আসলে কেন ভাই? আমরা একটা সংবাদ সম্মেলন করতে চাচ্ছি আমাদের আগামীকালের আজকের যে ঘটনা হয়েছে, এটা তো আমরা সাংবাদিকদের অফিসিয়ালি বলতে পারিনি, এবং আগামী দিনে আমরা কি করবো। পুলিশ তোমাদের জন্য যথেষ্ট ধৈর্য ধারণ করে তোমাদের অনেকটা, আমি মনে করি তোমাদের পক্ষে গেছে। এখন তোমরা এটা করতে চেও না, আমাদের কথা শোনো, আমাদের কথা শোনো, সব কথা বুঝতে হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তোমরাও তাই। আমরা তোমাদের এই যে এতক্ষণ যে আমাদের যে আচরণ তোমাদের দেখেছো, সবকিছু কিন্তু তোমাদের মানতে হবে। আমরা অনেক ধৈর্য ধরে আছি, আমার মনে হয় তোমরা এখন আর এটা না করে তোমরা ফিরে যাও, তোমরা পরবর্তীতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারবে। কিন্তু আমরা তো আর কোনো বৃদ্ধি করবো না, এখন এটা আমরা আমরাও তোমাদেরকে বলছি, তোমরা প্লিজ, তোমরা তো সব শুনবা। তোমাদের এতক্ষণ আমরা যদি কথাগুলো শুনে থাকি, তোমরা তো অবশ্যই আমাদের ক্যাম্পাসে আমরা মুভ করতে পারবা, সবই পারবা। আমরা তোমাদের সবকিছু, তোমাদের যে নিরাপত্তা, যেমন আমরা এখানে এসে আমাদের ভিসি স্যার যেটা বলছে, আমাদের নিরাপত্তা নিয়ে যান, সংবাদ সম্মেলন করতে যাচ্ছে। সংবাদ সম্মেলন না ভাইয়া, তোমাদের ফেসবুকে আপনারা দেখতেই পেলেন যে এই যে পুলিশের যে এই নমনীয় আচরণ, মানে কত সুন্দর করে বোঝানোর চেষ্টা করছে এদেরকে যে হ্যাঁ সারাদিন ধরে অনেক পরিশ্রম করছে, অনেক মানে টায়ার্ড, পুলিশও টায়ার্ড, বললো যে হ্যাঁ ওরাও ইউনিভার্সিটির স্টুডেন্ট এই সেই, এবং ওই পরিস্থিতিতে হ্যাঁ ওরা সংবাদ সম্মেলন করতে চায়, সাংবাদিকরাও কিন্তু ওখানেই আছে একই জায়গায়। কিন্তু এই সংবাদগুলো কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে আপনারা দেখেননি, এদের সামনে দেখাই যাচ্ছে যে সাংবাদিকদের সামনেই কিন্তু কথাগুলো বলছে পুলিশ, এবং যেই আলোচনা হয়েছে এখানে সেই এটুকু আলোচনা থেকেই কিন্তু বোঝা যায় যে পুলিশ আসলে মারমুখী ছিল না।
এবং এই বিষয়টাই আসলে কখনো মানে তুলে ধরার চেষ্টা করেনি আমাদের সংবাদপত্রগুলো। নানানভাবে হচ্ছে যে এমন কিছু বিষয় বিষয়গুলো তুলে ধরেছে যেটাতে আসলে ক্লিক বেশি পাওয়া যাবে, যেটাতে আসলে মারামারি দাঙ্গা হাঙ্গামা বেশি হচ্ছে। এই ভিডিওতে আবার আরেকটা জিনিস হয়তো খেয়াল করে দেখবেন যে এখানে ওই শিবিরের একজন যে সেক্রেটারি না সভাপতি ছিল ঢাকা ইউনিভার্সিটির, সেও কিন্তু আছে ওখানে। সো এরাই কিন্তু আবার হচ্ছে যে মানে ওই হেলমেট পরে যে ইয়েতে করা বিভিন্ন কি জানি বলে সমন্বয়ক বেশি যে শিবির যারা, ঠিক আছে। সো এরা অনেকে আবার হচ্ছে যে হেলমেট পরে ছাত্রলীগও করেছে, ঠিক আছে। এরাই আবার হচ্ছে ছাত্রীদের উপর আক্রমণ করেছে। মানে আমি বেশ কয়েকজন ছাত্রলীগ নেতার সাথেও আমি কথা বলেছি যে ওই সময় আসলে ছাত্রলীগ মাঠেই ছিল না, যে ওই দিন যেটা একটা হয়েছে ওরা কিন্তু করেনি মেয়েদের উপর যে আক্রমণটা, সেটা করেছে শিবিরের লোকেরা, এবং সেটাকে ওরা পুঁজি করতে চেয়েছে। এবং কত মানে ঠান্ডা মাথায় এরা জানে যে কোন জায়গায় আসলে নিতে হবে সেটাকে, এবং মিডিয়া এটাকে পুরোপুরি সাপোর্ট দিয়েছে। সো আমাদের দেশ মানে ধ্বংসের মুখে নিয়ে যাওয়ার আমরা যেটা আছে, এখানে তিনটা শ্রেণী খুব আছে, ইউনুস সহ তার গং, আর আরেকটা হচ্ছে আমাদের বুদ্ধিজীবী শ্রেণী। সেটা তো মানে যাদেরকে আমি আসলে এই সময়ে আলবদর আল শামসদের সাথে তুলনা করতে চাই, কারণ হচ্ছে যে এখনকার এই যে আপনার শিক্ষক ইয়ের যে নেটওয়ার্ক ছিল, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কটা পুরোটাই আসলে এই আলবদর আল শামসের মতোই কাজ করেছে। এবং এরা বুঝে না বুঝে আমি জানি না, মানে এরা তো মানে শিক্ষিত প্রত্যেকে, অনেকে আমার টিচারও ছিল সরাসরি এরকম। এরাও আমি যেটা দেখেছি যে মানে কোনো এক কারণে এরা সবাই মানে অন্ধ হয়ে গেছে, এরা সবাই কেউই বুঝতে পারছিল না যে কি হচ্ছে। এরা মানে কোনো এক কারণে কিভাবে যেন মানে মানে যেটা হয় যে মানুষের যে হঠাৎ করে কিছু একটা হলো যে ওই অল্প সময়ের জন্য পুরোপুরি ভুলে যাওয়া, কিন্তু এটা অল্প সময়ের জন্য না, এদেরকে যে ব্যবহার করা হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে আন্দোলনের জন্য, এই বিষয়টা এরা বুঝতে চায়নি। যাই হোক, আমি এবার একটু আমাদের ওই গতকালকের ইস্যুটা নিয়ে একটু কথা বলি, সার্জিস হাসনাত নিয়ে আর একটু ডিটেলস। তো গতকালকে হচ্ছে একজন আমার সাথে বিএনপির হোয়াটসঅ্যাপ থেকে লিক হয়েছে এরকম একটা স্ক্রিনশট শেয়ার করেছে। সেটা হচ্ছে চটমোহর উপ বিএনপির কোনো একটা হোয়াটসঅ্যাপ চ্যাট যেটা এসেছে, এবং এর মধ্যে বেশ কয়েকজনের নাম আছে, ফোন নাম্বার আছে। জাকির নামে একজন ছাত্র দলের কথা বলছে সে, তারপর আমরা দেখতে পাচ্ছি যে নাজমুল মোস্তফা আমিন ভাই নামে একজনকে দেখা যাচ্ছে। সো আমরা মানে জাস্ট একটু কনভারসেশন থেকে যেটা দেখে মনে হচ্ছে সেটা হচ্ছে যে এটা সম্ভবত এই ষড়যন্ত্রের সাথে বিএনপির সংযুক্তি থাকলেও থাকতে পারে। যদিও আমি বিশ্বাস করি না, আমি বলে নিচ্ছি, যদিও আমি বিশ্বাস করি না যে এটা আসলেও কোনো হত্যা করার চেষ্টা ছিল। আমার কাছে মনে হচ্ছে যে পুরো বিষয়টাই আসলে নাটক। কিন্তু এখান থেকে যেটা যদি হত্যা করার চেষ্টা হয়েও থাকে, এখান থেকে আমরা যে ইনফরমেশনগুলো পাই সেগুলো দেখে মনে হচ্ছে যে বিএনপি থেকে চেষ্টা করা হচ্ছে। একজন বলছে যে ভাই পরের বার আর মিস হবে না ইনশাল্লাহ, আরেকজন রিপ্লাই দিচ্ছে, এখন নাম্বার দিয়ে দেয়। আমি জানি না আসলে বাংলাদেশ সরকার চাইলে তো নাম্বারগুলো খুঁজে বের করতে বলে এরা কারা, এটা আসলে সত্যি কিনা, এবং নাম ধরে ধরেও চাইলে বের করতে পারে, এবং সরকারের সদিচ্ছা আছে কিনা সেটাও একটা বিষয়, হয়তো সদিচ্ছাই নাই সরকারের এখানে। এখন এখন দেখেন যে এরপরেও আছে যেটা এরা আলোচনা করছে যে ভাই অল্পের জন্য মিস হয়ে গেল, ইনশাল্লাহ সামনে এই ভুল আর হবে না, সুযোগ বারবার আসে না, এটা আমাদের বেস্ট সুযোগ ছিল কিন্তু কাজে লাগাতে পারলাম না। ভাই চেষ্টা করেছি অনেক, সেই চেষ্টা কি মানে সেই মোটরসাইকেল তুলে দেওয়ার চেষ্টা কিনা আমি জানি না। আবার শুনলাম যে সার্জিদ হাসান নাকি ওই গাড়িতেই ছিল না। তাইলে মানে এরা কি আগে থেকে জানতো বা এরকম কিছু, মানে পুরো বিষয়টা আসলে মানে নাটক ছাড়া আর কিছু মনে হচ্ছে না। সংবাদপত্র জুড়ে হয়তো আপনারা খেয়াল করে থাকবেন যে আপনারা যে ঘটনাগুলো দেখছেন তার কোনো প্রতিফলন বা দেশের যে মানে যে অবস্থা, দ্রব্যমূল্য থেকে শুরু করে অর্থনীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি, এটার সাথে সংবাদপত্রে হয়তো তেমন কোনো মিল খুঁজে পান না। রাস্তায় মানুষ মরে পড়ে থাকলেও সেটার খোঁজ খবর আসে না। চাঞ্চল্যকর কোনো ঘটনা ঘটলে সেটা আসে, এবং সেটাও হচ্ছে যে অনেক ফিল্টার্ড হয়ে আসে। অনেক সংবাদ আসার পরে সেটা আবার হচ্ছে জোর করে ডিলিট করে দেওয়া হয়। সো এই অবস্থায় আসলে আমাদের সত্যি আসলে কি হয়েছিল সার্জিদ হাসানদের সাথে সেটা জানার কোনো উপায় নেই। কিন্তু একটা বিষয় স্পষ্ট যে এদের উদ্দেশ্যটা খুবই ক্লিয়ার, যেটা কেন করেছে। সো আমার মনে হয় যেটা যে এদেরকে আসলে এই বিষয় নিয়ে আমাদের আসলে কথা বলা উচিত না। আমাদের মানে পুরো
মানে যেখানে যাওয়া যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা উচিত সেই দিকেই আমাদের খেয়াল রাখা উচিত যে দেশের অর্থনীতি কোথায় যাচ্ছে, দেশের দ্রব্যমূল্যের কী অবস্থা, আপনারা তেল গ্যাস মানে বিদ্যুৎ এগুলোর অবস্থা কেমন, তারপরে হচ্ছে যে পাকিস্তানি জাহাজে করে আসলে কী আসছে সেগুলো জানা উচিত, বৈদেশিক বাণিজ্যের কী অবস্থা, শেয়ার বাজারের কী অবস্থা, এগুলো হচ্ছে জরুরি এবং এগুলোতে আমাদের ফোকাস রাখা উচিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি কবে ঠিক হবে, মানে আসলেই ইউনূসের সরকার কি করছে। সো একটা বিষয় হচ্ছে যে এই যে এত কোটা মেধা নিয়ে এত আন্দোলন হলো, হলো পরিস্থিতি, তো এখন বুঝতেই পারছেন যে কাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে বা কাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং এরা মানে কিভাবে দেশ চালাচ্ছে সেটা তো অবশ্যই বোঝা যাচ্ছে। এর মধ্যে যেটা বলছিলাম যে নিউজ পেপারের সাথে তো আসলে মানে কোনো তালগোল খুঁজে পাবেন না দেশে কি হচ্ছে না হচ্ছে। এর মধ্যে মানে আপনারা যেটা করতে পারেন আমি বলবো যে bddigest.com, এটা এই নিউজ পেপারটা একটু দেখেন, এটা বাংলা ইংরেজি দুইটাই করছে ওরা, বেশ কয়েকজন সাংবাদিক নিরলস পরিশ্রম করছে, আমি জানি যে এটা কাজ করার জন্য। সো এটা একটু দেখবেন, হয়তো বা মানে দেশের যে পরিস্থিতি আপনারা যেটা ভোগ করছেন সেটার কোনো একটা প্রতিফলন পাবেন। এবং বেশ কয়েকবার আমি দেখেছি যে এরা মানে গুরুত্ব সহকারে বেশ কিছু নিউজ যারা হচ্ছে যে আপনারা মানে কোনো ইনফরমেশান যদি শেয়ার করেন ওদের সাথে বা কোনো মানে যে কোনো ধরনের আপনাদের কাছে কোনো যে তথ্য থাকে যেটা আপনারা দেখতে চান এই তথ্যগুলো দিতে পারেন। হয়তো বলবেন যে আমি পত্রিকাটার বিজ্ঞাপন করছি, আমি বিজ্ঞাপন করছি না ঠিক, বাট আবার করছিও এই কারণে যে আমার কাছে ভালো লাগছে অ্যাটলিস্ট অন্তত যে মানে আমি আমাদের নেটওয়ার্ক থেকে যেই খবরাখবরগুলো পাই সেগুলোর একটা রিফ্লেকশন আমি পত্রিকায় দেখতে পাই এবং সেটা আসলে জানা দরকার। মানে দেশের মানুষের আসলে মানে আমি মনে করি যে এমন প্রত্যেকটা নিউজ পেপারেরই হওয়া উচিত এবং যারাই হচ্ছে যে সিটিজেন জার্নালিজম যেটা, যারা আমাদের মতো ইউটিউবে বা ফেসবুকে যারা কথা বলছেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন, আমার মনে হয় এইগুলোও আপনারা ফলো করতে পারেন, তাহলে হয়তো আরও বেশি ভালো ইনফরমেশন পাবেন। এবং যে কোনো জায়গায় আমাকে মানে আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি আমাকে মন্তব্যে জানাবেন, সেটা অবশ্যই আমি কারেক্ট করে নেওয়ার চেষ্টা করব বা মানে এই ভিডিওতে তো হয়তো সম্ভব হবে না বা পরের ভিডিওতে আমি কারেক্ট করে দেওয়ার চেষ্টা করব যদি এমন কোনো মিস ইনফরমেশন থাকে। যাই হোক, আপনাদের সময়ের জন্য ধন্যবাদ, ভালো থাকুন।